एक कहावत है, आदमी चाकू उठा लेने से किसी को कत्ल नहीं कर सकता, जो कत्ल करता है वो जिगर लेके पैदा होता है। लेखा আছে ইন্ডিয়ান ডগ গো ব্যাক, বিএসএফ গো ব্যাক, এরকমভাবে লেখা আছে। অপারেশন সিঁদুর করলো কিন্তু সেইভাবে সাজা দিল না। দুদিনের অপারেশনে কিছু হয় না। যে সেদিন যদি গুলিটা আর একটু 2 ইঞ্চি নিচে নামতো তাহলে হয়তো আজকে আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম। ক্লরিং করে যাওয়ার সময় আমার হেলমেটের উপর দিয়ে একটা গুলি রিকোচিট করে চলে যায়। বন্দে মাতরম, জয় হিন্দ। আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যে মানুষটির জীবনের অনেকটা সময় সীমান্তে কেটেছে। তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সে ছিলেন। সেরকম একজন প্রাক্তন জওয়ানের সঙ্গে আজকে কথা বলবো। আসুন আমার সঙ্গে। এমা স্টুডিওর আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে একটা স্পেশাল এপিসোড। এই এপিসোডে যার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি তিনি হলেন ১৭২ নম্বর ব্যাটালিয়নের সেকশন কমান্ডার, প্রাক্তন সেনা জওয়ান মিস্টার শঙ্খ চ্যাটার্জি। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার, একটা সময় আপনি এই দিন বর্ডারে থাকতেন, এখন বাড়িতে আছেন, তো কেমন লাগছে আপনার, মানে এই দিনটার গুরুত্ব বা এই দিনটা কেমনভাবে আপনি উদযাপন করছেন একটু যদি আমাদের সঙ্গে ভাগ করে নেন। খুব মিস করছি। সকাল থেকেই ভাবছিলাম। দেখুন, ডিউটি করে আমরা সময় পাই না, সব সময় সব অবস্থায় আমাদের ডিউটি করতে হয়। তবে কখনো কখনো সুযোগ পেতাম ব্যাটালিয়নে থাকার। ব্যাটালিয়নে থাকলে সকালে পতাকা উত্তোলন, তারপরে প্যারেড, বাচ্চাদের চকলেট বিলি করা, আর যারা যারা ব্যাটালিয়নে ফ্যামিলি রাখার সুযোগ পেত তারা ফ্যামিলি নিয়ে আসতো, তাদের সাথে দেশাত্মবোধক গান গাওয়া। দিনটা যে কিভাবে কেটে যেত মানে বুঝতেই পারতাম না। এখন সেটাকে কিন্তু খুব মিস করি। স্যার, ২৬শে জানুয়ারি এখন আমাদের বেশিরভাগ মানুষের কাছে কোথাও এখন একটা ছুটির দিন, তো সেখানে কোথাও সেই দিনটাতে বেড়াতে যাওয়া, কিংবা ওয়েব সিরিজের কোনো এপিসোড বাকি রয়ে গেছে সেটা দেখা, কিংবা ঘুমিয়ে কাটানো, এটা আমরা অনেকেই করি। কিন্তু স্যার, আপনার মুখে শুনবো মানে এই দিনটাকে ঠিক কিভাবে উদযাপন করা উচিত বা এই দিনের গুরুত্বটা কেমন হওয়া উচিত? দেখুন, এটা সম্বন্ধে কি বলবো, যাদের জন্যে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের তো একবার নমন করা উচিত আমার মনে হয়। বাকি দেখুন, কর্মচঞ্চল জীবন, সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকে, তো যে যেটা যেভাবে নিতে পারে আর কি নেয়। কেউ পিকনিক করে নেয়, কেউ সিনেমা দেখে নেয়, কেউ ওয়েব সিরিজ দেখে নেয়, কেউ খেলে ধুলে নেয়, এই হচ্ছে ব্যাপার। স্যার, আপনার এই দীর্ঘ সার্ভিস লাইফে কোনো লাইফ রিস্ক, কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল কি আপনাকে? মানে যদি সেরকম কোনো ঘটনা হ্যাঁ, থাকে। অনেক ঘটেছে, তবে একটা ঘটনা আপনাকে বলি। সালটা হবে 1991। তখন কাশ্মীর ঘাঁটিতে সিআরপিরা আর মিলিটেন্টদের কন্ট্রোল করতে পারছে না। তখন বিএসএফদের পাঠানো হচ্ছে। আমরা গাড়ি করে যেতে যেতে দেখি সব জায়গায় লেখা আছে ইন্ডিয়ান ডগ গো ব্যাক, বিএসএফ গো ব্যাক, এরকমভাবে লেখা আছে। বিভিন্ন জায়গায় পাকিস্তানের ঝান্ডা তোলা। তো আমরা একটা ওই পেরেকের ফ্যাক্টরিতে গিয়ে যাই, ওখানে সমস্ত আমাদের কোম্পানি রাখা হয়। স্যার, এটা কাশ্মীরের কথা বলছেন? কাশ্মীর 91-এর কাশ্মীরের কথা বলছি। বেশ। তখন মিলিটেন্টস একদম পিকে। তো আমাদের একটা জায়গায় মানে জায়গা নেওয়ার জন্য যাওয়ার কথা হচ্ছে, আমাদের কমান্ডার ব্রিফিং করে দিয়েছে, এবার আমরা যাচ্ছি। আপনারা হয়তো শুনে থাকবেন 89-এ মুফতি মোহাম্মদ সঈদ বলে একজন
মন্ত্রী ছিলেন, যে হোম মিনিস্টার ছিল, তার মেয়ে ডক্টর রুবিয়াকে কিডন্যাপ করা হয়েছিল। সেই কিডন্যাপ করে যেই ডিগ্রি কলেজে রাখা হয়েছিল, সোপুর, বারামুলা ডিস্ট্রিক্ট, সেইখানে আমরা জায়গা নেওয়ার জন্য যাই। যেতে যেতে ঝিলাম নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের কাছাকাছি যাওয়ার পরে ফায়ার আসতে শুরু করে মিলিটেন্টের আমাদের গাড়িতে। তো আমরা গাড়ির থেকে নেমে পড়ি। ক্লরিং করে যাওয়ার সময় আমার হেলমেটের উপর দিয়ে একটা গুলি রিকোচিট করে চলে যায়। আচ্ছা, তারপরে গিয়ে আমরা একটা জায়গায় নিয়ে একটা গাছের গুড়ির সাথে, সেখান থেকে একটা বাড়ির জানলা দিয়ে ফায়ার আসছিল, সেখানে ফায়ার করা হয়। আমাদের একজন ক্যাপ্টেনের হাতে গুলি লেগে যায়। তারপরে বিভিন্ন রাইফেল গ্রেনেড, রকেট লঞ্চার এইসব দিয়ে ফায়ার করে ওখান থেকে 8 জন মিলিটেন্টের দেহ বার করা হয়। 2 দিন আমাদের অপারেশনে রাত দিন এক হয়ে গেছিল। সেই দিনটা আমার কথা খুব মনে পড়ে মাঝে মাঝে, যে সেদিন যদি গুলিটা আর একটু 2 ইঞ্চি নিচে নামতো, তাহলে হয়তো আজকে আপনাদের সাথে আমি কথা বলতে পারতাম না। স্যার মানে এই গল্পগুলো শুনতে শুনতে স্যার মানে অন্যরকম একটা আবেগ কাজ করে। তো তবে স্যার সত্যিই আপনারাই প্রকৃত নায়ক স্যার, আপনারাই রিয়েল হিরো। স্যার 1962-তে ভারত চীন যুদ্ধ হলো, তারপর 1965-তে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো, তারপর 71-এ যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ, যেখানে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ। তারপর স্যার আবার 1999-এ কার্গিল যুদ্ধ হলো। তো মানে স্বাধীনতার পরে স্যার এতগুলো যুদ্ধের পরেও ভারতের সামরিক শক্তি এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে স্যার? তার আগে আমি একটা কথা বলবো। আমাদের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আমাদের বিএসএফ তৈরি করেছিল 1965 1 ডিসেম্বর। এটা আমাদের বিএসএফের রাইজিং ডে। হ্যাঁ, তো এই দিনটাও আমরা খুব আনন্দের সাথে উপভোগ করি। তো টেকনোলজি তো আস্তে আস্তে ডেভেলপ করছে, এখন তো দারুণ জায়গায় চলে গেছে। আমরা যখন ডিউটি করতে গেছিলাম, আমাদের কাছে ছিল তখন 303 রাইফেল, তারপরে আসে এসএলআর। লাস্টের দিকে আমরা ইনসাস পেয়েছি, AK-47 পেয়েছি, AK-56 পেয়েছি, এগুলো পেয়েছি। আর একটা জিনিস এসছিল, গ্রেনেড লঞ্চার, অটোমেটিক গ্রেনেড লঞ্চার, AGL বলতো, এগুলো পেয়েছি। এছাড়া এখন তো আরও অনেক এগিয়ে গেছে টেকনোলজি, এখন তো দারুণ জায়গায় চলে গেছে। এখন তো আমরা একদম বিশ্বের মানে বলতে পারি 3 নম্বর জায়গায় আছে। তো সেই দিক দিয়ে ভারতের নিরাপত্তা একদম সঠিক জায়গায় আছে। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে লড়াইটা কিভাবে লড়বো, অর্ডারটা ঠিক মতন পাবো কি না, এটা একটা ডিপেন্ড করে। তার মানে স্যার আপনি বোঝাতে চাইছেন যে স্ট্র্যাটেজিক্যাল কিছু বিষয় নিয়ে আমাদের একটু ভাবার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার এখন আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এদের সঙ্গে আমাদের দেশের, ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্ক কেমন এখন, বা কতটা সতর্ক থাকার প্রয়োজন আছে সামরিক দিক থেকে? আচ্ছা, দেখুন, কূটনৈতিক ব্যাপারটা তো আমি ঠিক বলতে পারবো না, এটা রাজনীতির ব্যাপার। এটা যারা রাজনীতি করে তারাই বলতে পারবে। তবে ভারত যেখানে আছে, ভারতকে হারানোর মতন ক্ষমতা আশেপাশে যে রাজ্যগুলো আছে, দেশগুলো আছে, সরি ভুল বললাম আমি, দেশগুলো আছে, তাদের কিন্তু ক্ষমতা নেই সেরকম। একটা কথা অনেক সময় আমাদের বারবার উঠে আসে, মানে রাজনৈতিক মহলে কিংবা এমনি নাগরিক সমাজে, যে শিক্ষাতে লগ্নি দরকার, স্বাস্থ্যে লগ্নি দরকার, অন্যান্য উন্নয়নে লগ্নি দরকার, কিন্তু সামরিক ক্ষেত্রে এত লগ্নি কেন? তো সামরিক ক্ষেত্রে লগ্নির কেন প্রয়োজন, বা কতটা দরকার সামরিক শক্তিশালী করতে লগ্নি কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? ভালো কোশ্চেন করেছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি ধরুন আপনার বাড়ির সামনে একটা কিচেন গার্ডেন করেছেন, হ্যাঁ, নানা রকম শাক সবজি, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন টেগুন যা কিছু লাগিয়েছেন। কিন্তু যদি বেড়া না দেন,
তাহলে সেই সবজিটা কি থাকবে? বিভিন্ন রকমের জানোয়ার এসে খেয়ে চলে যাবে। তাই সামরিক বাহিনীতে লঙ্গি করা একটা দরকার আছে, কেন সামরিক বাহিনী একটা দেশের মেরুদণ্ড। সেই মেরুদণ্ডটাই যদি ভেঙে যায় তাহলে যে কেউ ঢুকে আসবে। স্বাধীনতা পরবর্তী সময় দেখা গেছে সবচেয়ে পাকিস্তানের সাথেই ভারতের বেশিবার যুদ্ধ হয়েছে। তো এই মুহূর্তে ভারতের কাছে কতটা শক্তিশালী সামরিক বিভাগ বা মানুষজন আছে যেটা দিয়ে পাকিস্তানকে মোকাবিলা করা যায়? একটা ভালো মজার কথা বলেছেন আপনি। দেখুন, আপনি জানেন আপনি শক্তিশালী, আমি একটা ছোট্ট দেশ, আমি জানি আপনি খুব শক্তিশালী, আপনার সাথে আমি পারবো না। তো আপনাকে চিমটি দিতে আমি পারি, কিন্তু একটা ঘুষি মারতে পারি না। যার জন্যে পাকিস্তান কিন্তু প্রক্সি ওয়ারগুলো চালিয়ে যাচ্ছে। ওরা কিন্তু ডাইরেক্ট ওয়ারে আসে না, জানে ইন্ডিয়ার পাল্লায় পড়লে আমার দেশটাই শেষ হয়ে যাবে। সেই জন্যে এই মিলিটেন্ট, এই বিভিন্ন রকম মানে বর্ডার অ্যাক্টিভিটিসগুলো করে থাকে ওরা। একটা দুটো মারলো, এদিক ওদিক করে দিয়ে একটা অশান্তির সৃষ্টি করলো, একটা ফৌজিদের মধ্যে একটা মানে আক্রোশ তৈরি করে দিল যে এইবার অর্ডার পেলে পাকিস্তানকে শেষ করব। কিন্তু পাকিস্তান তো এইগুলোই করে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে তো ডাইরেক্ট লড়ার ওদের ক্ষমতা নেই। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বেশ উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই জায়গায় বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশকে মোকাবিলা করতে গেলে ভারত কতটা তৈরি বা সামরিক বাহিনী কতটা তৈরি বলে মনে হয় স্যার আপনার? সত্যি কথা বলবো, এই বাংলাদেশ যেটা আগে পূর্বী পাকিস্তান ছিল, তাকে মেরে ঠান্ডা করে দিয়েছিল 71-এ ইন্দিরা গান্ধী। তো তারপরে কিছুটা ঠান্ডা হয়ে গেল, আবার সেই ওদের যে রক্তের টান, তাদের খোঁচানি খেয়ে ওরা লাফাচ্ছে। কিন্তু একটা জিনিস বাংলাদেশকে বোঝা উচিত, বড় ভাইকে দুটো চড় মারলো, বড় ভাই কিছু বলল না, তার মানে এই না যে বড় ভাই তাকে মারতে পারে না। এই ধারণাটা যদি বাংলাদেশে থেকে থাকে তাহলে খুব ভুল ধারণা। মানে একটা থাপ্পড় সহ্য করার ক্ষমতাও কিন্তু বাংলাদেশের নেই। আমি এতটুকু বলতে পারি যে ইন্ডিয়ার লোক, ভাষাটা অশ্লীল হলেও আমি বলতে বাধ্য হচ্ছি, ইন্ডিয়ার যা জনসংখ্যা আছে সেই জনসংখ্যা যদি বাংলাদেশের দিকে তাকিয়ে হিসুও করে দেয় তাহলে বাংলাদেশ ভেসে যাবে। ঠিক করেছেন। হ্যাঁ, ভারত বাংলাদেশ বর্ডারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে নানা রকম মন্তব্য শোনা যায়, নানা রকম গল্প, নানা রকম কথা শোনা যায়। অ্যাকচুয়াল সিনারিওটা কি? দেখুন, একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের সাথে বাংলাদেশের, আমি ঠিক এখন অতটা মনে নেই, 1035 কিলোমিটার বর্ডার লাগে। তো এতখানি বর্ডারকে ফেন্সিং দিয়ে কাভার করাও সম্ভব না। আর যা ভারতের বর্ষের যা অবস্থা, বিভিন্ন জায়গায় টেররিস্ট অ্যাটাক হচ্ছে, বিএসএফকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, তো পুরো বর্ডারটাকে কাভার করাও সুযোগ পাওয়া যায় না। 52টা ব্যাটালিয়ন আমার সময় কাশ্মীরে ডিপ্লয় থাকত। 100টা ব্যাটালিয়নে 172টা ব্যাটালিয়নের মধ্যে 52টা ব্যাটালিয়ন কাশ্মীরে ডিপ্লয়েড থাকতো। তো সুতরাং এক একটা ইউনিটকে 10 থেকে 15 কিলোমিটার এরিয়া কাভার করতে হতো, মানে সোলজারদের দিয়ে। সব জায়গায় তো ফেন্সিং নেই, তাও রাতের অন্ধকারে এরা ঢুকে আসে। অমাবস্যার রাত থাকলে বা বিভিন্ন জায়গায় পাইপ বসানো আছে জল পাস করার জন্য, সেই পাইপের মধ্যে দিয়ে চলে আসে। জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসে। এইভাবে এরা অনুপ্রবেশ করে। আর ওখানে এই নানা রকম গরু, মোষ, এইসব ক্যাটেলস সব পার হয় ওই
ফাঁকা জায়গা দেখে, কেউ পাইপের নিচ দিয়ে নিয়ে যায়, এইসবগুলো আমাদের ফেস করতে হয়েছে। তো স্যার, সেটাকে কি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আটকানোর কোনো ব্যবস্থা চলছে? দেখুন, বিএসএফ যে আটকায় না তা না, আটকায়, তবে সব ক্ষেত্রেই তো আটকানো সম্ভব না। কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যায়, যে বললাম না যে 52 ব্যাটালিয়ন কাশ্মীরে পড়ে থাকতো মিলিটেন্টসের জন্যে, আইএস ডিউটির জন্যে। তো এই জায়গাগুলোকে একটা অল্প সংখ্যক ব্যাটালিয়ন দিয়ে কাভার করতে হতো, কেননা ওইদিকে রাজস্থানেও বর্ডার আছে পাকিস্তানে, সেখানেও বিএসএফ ডিপ্লয় আছে, তারপরে ত্রিপুরায় আছে, তারপরে আপনার ধরুন গুজরাটে আছে, এইসব জায়গায় তো সব জায়গায় বিএসএফ আছে। তো একটা মেজর অংশ যদি আইএস ডিউটির মধ্যেই ডিপ্লয় থাকে, তাছাড়া ধরুন বন্যা আছে, খরা আছে, এইসব আছে, এতেও যেতে হয় বিএসএফকে আইএস ডিউটিতে, তো কিভাবে কি বর্ডার কভার করবে? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সামরিক বাহিনীর শক্তিশালী হওয়া বা কম শক্তিশালী হওয়া, তার মধ্যে কি কোনো সম্বন্ধ আছে? সরকার ছাড়া তো মানে কোনো ফোর্স চলতে পারবে না, তাদের হুকুমেই তো আমরা চলি, হুকুমটা পালন করাই আমাদের কাজ। যে সরকারই আসুক তাদের মতন হয়ে আমাদের চলতে হয়। আজকের ডেটে আমাদের প্রতিবেশী দেশ ছাড়াও অন্যান্য যে কোনো পাশ্চাত্যের দেশগুলো যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা সেই আক্রমণকে কতটা প্রতিহত করতে পারি, তার জন্য আমরা কতটা প্রস্তুত? দেখুন, ভারতীয় জওয়ানদের উপর আমার পুরো ভরসা আছে, তারা পেছপাওয়া হওয়ার নয়, তবে যে অর্ডার দেবে সে কতটা দিতে পারবে খোলা অর্ডার, তার উপর ডিপেন্ড করছে। एक कहावत है, आदमी चाकू उठा लेने से किसी को कत्ल नहीं कर सकता, जो कत्ल करता है वो जिगर लेके पैदा होता है। और इस डिफेंस को हुक्म देने वाला भी वही होना चाहिए जिससे वो लड़ सके आखिरी दम तक। যুব সমাজ একটা দেশের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। তো আপনি একজন প্রাক্তন জওয়ান, যুব সমাজকে স্যার আপনার কি মনে হয় যুব সমাজকে কিভাবে নিজেদের তৈরি রাখা উচিত? যুব সমাজের কি কর্তব্য হওয়া উচিত বলে আপনার মনে হয়, বা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? দেখুন, যুব সমাজকে আমি এইটাই বলবো, নিজে ফিজিক্যাল ফিট থাকাটা সবসময় দরকার, শরীর স্বাস্থ্যকে ভালো রাখা খুবই দরকার। আমাদের সময় আমরা ফুটবল, ক্রিকেট এগুলো গ্রাউন্ডে গিয়ে খেলতাম, এখন দেখি বাচ্চারা ওই মোবাইল নিয়ে সব কী সব ক্রিকেট খেলে, কী সব ফুটবল খেলে, এসব আমাদের সময় ছিলও না, আমরা বলতে পারবো না, আমাদের ওই খেলাতে ইন্টারেস্টও নেই। আমরা সকালে উঠে দৌড়তাম, খেলার মাঠে যেতাম, ওখানে ওয়ার্ম আপ করতাম, ফুটবল খেলতাম, 90 মিনিট 100 মিনিট ফুটবল খেলেছি। হ্যাঁ, তাতে আমার শরীরটা দেখে বুঝতেই পারছেন যে এখন আমার 60 বছর বয়স হয়ে গেছে, এখনও সেই জায়গাটাই আছে। হ্যাঁ, আমি যুব সমাজকে বলবো, সকালে উঠে, মানে আমাদের সময় তো জিম টিম ছিল না, আমরা এমনিই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম, দৌড়তাম, এগুলোই করতাম। এখন তো সব দেখি জিমে যায়, আবার কেউ আবার স্টেরয়েড নিয়েও ফুলিয়ে শো করে, এগুলো করা উচিত না। স্টেরয়েড নেওয়াটা তো উচিতই না, কেননা ওতে অনেক ক্ষতি হয়, হয়তো সাময়িকভাবে চেহারাটা বেড়ে যায়, কিন্তু পরের দিকে নানা রকম রোগের শিকার হতে হয়। ফিজিক্যালি ফিট থাকাটা তো ভালো, আর আমার মনে হয় টাইমে খাওয়া, রাত্রের খাওয়াটাও 7টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, ডিনারটা, মানে আমাদের ডিফেন্সে তাই করতো, আমাদের 7টার মধ্যে ডিনার হয়েই যেত, তারপর আমরা বিভিন্ন জায়গায় ডিউটিতে চলে যেতাম। আমি এখানে আসার পরেও এখনও সেই জিনিসটা বজায় রাখার চেষ্টা করি। বাড়িতে থাকলে আমি 7টার মধ্যে খেয়ে নিই, 10টার মধ্যে শুয়ে পড়ি, সকাল 4:30 5টার মধ্যে উঠে পড়ি। এই জিনিসটা ইয়ং জেনারেশনকে আমি বলবো ফলো করা উচিত। কোন কোন বর্ডারে ডিউটি করেছেন? আমার 20 বছর সার্ভিস লাইফে
আমি ফার্স্ট আমার ট্রান্সফার হয় হচ্ছে গঙ্গানগর ডিস্ট্রিক্ট রাজস্থান। সেখানে রাইসিনগর বলে একটা বর্ডার আছে, ওই বর্ডারে ডিউটি করেছি। তারপরে ওখান থেকে চলে যাই হচ্ছে গিয়ে পাঞ্জাবে আইস ডিউটি করার পরে 91-এ বম্বেতে ইলেকশন ডিউটিতে যাই, যেবার রাজীব গান্ধী মারা যায়। তারপরে ওখান থেকে আবার কাশ্মীরে ট্রান্সফার হয়ে যায়। তারপর আবার ব্যাক করে রাজস্থানেই আসি, করণপুর বলে একটা জায়গা আছে ওখানে। তারপরে জয়সালমীর, বারমির, তারপরে এদিকে গুজরাটে গান্ধীনগর, গান্ধীধাম, তারপরে এইখানে মেঘালয় তুরা, এইসব জায়গায় ডিউটি করেছি। আর আমার 9টা বছর কাশ্মীরেই কেটেছে আইস ডিউটিতে, 91 থেকে 93 লাস্ট অবধি। তারপরে আবার 97 থেকে 99 অবধি লাস্ট অবধি কাশ্মীরে ছিলাম, কাপওয়ারা ডিস্ট্রিক্টে। তার আগে 91-এ ছিলাম বারামুলা ডিস্ট্রিক্টে। তারপরে চলে যাই মেঘালয়ের থেকে আবার চলে আসি 2001-এ ধামকুন্ড বলে একটা জায়গা আছে জম্মু কাশ্মীর, ওখানে রাজৌরি ফাজৌরি ওই জায়গাগুলো আছে। 1999-এ যখন কার্গিল যুদ্ধ হচ্ছে তখন তো আপনি ডিউটিতে, তখন আপনার ডিউটি কোথায়? আমি 1999-এ তখন কাশ্মীরেই ছিলাম। তবে আমাদের ওই কার্গিল ওয়ারে যেতে হয়নি, আমাদের আরওপি ডিউটি করতে হতো। আরওপি মানে রোড প্রোটেকশন ডিউটি, মানে আমাদের সকালবেলায় উঠে মেটাল ডিটেক্টর নিয়ে যেতে হতো রাস্তা সমস্ত চেক করতে, কেউ ল্যান্ডমাইন লাগিয়ে রেখেছে কিনা, কেউ কোথায় রিমোট দিয়ে ওড়ানোর কোনো আইডি লাগিয়ে রেখেছে কিনা, এগুলো চেক করতে হতো। আমরা চেক করে রিপোর্ট দিতাম, তারপরে সমস্ত আমাদের গাড়ি কনভয় চলতো। কথা তো শেষ করতেই ইচ্ছে করছে না স্যার, মানে শুনে যেতেই ইচ্ছে করছে, কিন্তু শেষ তো সব কিছুরই করতে হয়। আমরা একেবারেই শেষের দিকে। শেষে একটা প্রশ্ন, 2025-এ যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের প্রাসঙ্গিকতা, ভয়াবহতা এবং আমাদের সাফল্য সব মিলিয়ে যদি কিছু বলেন। এটা নিয়ে আমি কী বলবো আমি বুঝে পাচ্ছি না। আমার যখন ওই 22শে এপ্রিল ওই কাশ্মীরে ওই হত্যাগুলো করলো মিলিটেন্টরা, তখন থেকে আমার কিন্তু খুন খোলছিল, বুঝলেন। মনে হচ্ছে যে এদের পাকিস্তানকে একটা সাজা দেওয়া উচিত। কিন্তু আমাদের গভর্নমেন্ট অপারেশন সিঁদুর করলো, কিন্তু সেইভাবে সাজা দিল না। দুদিনের অপারেশনে কিছু হয় না। পাকিস্তানকে একটা মোক্ষম জবাব দেওয়া উচিত ছিল, যাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরটাকে অন্তত টেনে নেওয়া উচিত ছিল আমাদের দিকে। আমার এক জওয়ান হিসাবে কিন্তু এই ধারণাটা খুবই, লোকের নানা রকম কথা হতে পারে, অনেক জওয়ান মারা যাবে, অনেক দেশের ক্ষতি হবে, অর্থনৈতিক ক্ষতি হবে, সে তো হচ্ছেই, রোজই হচ্ছে। হ্যাঁ, একটু একটু করে পয়সা খরচা করলে আপনার করতে হচ্ছে। একদিনে একটা কথা আছে, না रहेगा बांस ना बजेगा बांसुरी, वो खत्म कर देना ही चाहिए था। एटलीस्ट खत्म नहीं कर सके तो आजाद कश्मीर को अपनी तरफ लेना। অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার। এমা স্টুডিওর পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা জিনিস দেওয়ার আছে স্যার। এটা একটা ডায়েরি আমাদের পক্ষ থেকে। অশেষ ধন্যবাদ। এটা একটা ক্যালেন্ডার স্যার। ওকে, থ্যাংক ইউ।